ইব্রাহিম, আজকে হচ্ছে 8 ফেব্রুয়ারি 2026। আমাদের জুডিশিয়াল সার্ভিস বা বিজিএস পরীক্ষার শিশু আইনের চতুর্থ ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব আম, শিশু আইনের 59 ধারা থেকে শিশু উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা ও প্রত্যয়ন। দেখেন, শিশু উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা ও প্রত্যয়ন। তো শিশু উন্নয়ন কেন্দ্রে আসলে কেন প্রতিষ্ঠা করলো এবং এটা আসলে কি, দেখেন 59 ধারায় সরকার বিচার প্রক্রিয়া আন্ডারলাইন করে না, আটক আদেশ প্রাপ্ত শিশু এবং বিচারাওতাধীন শিশুর আবাসন সংশোধন ও উন্নয়নের লক্ষ্যে লিঙ্গভেদে প্রয়োজনীয় সংখ্যক শিশু উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠা বা রক্ষণাবেক্ষণ করিবে। এটা দায়িত্ব সরকার, যেখানে আটক আদেশ প্রাপ্ত শিশু থাকবে কিসের জন্য? তাদের আবাসনের জন্য, তাদের সংশোধনের জন্য, তাদের উন্নয়নের জন্য। উপধারা 1-এর প্রাসঙ্গিকতাকে খণ্ডন না করিয়া সরকার যে কোনো সময় তাহার যে কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানকে শিশু অপরাধীদেরকে অবস্থানের জন্য উপযুক্ত মর্মে প্রত্যয়ন করিতে পারবে। এছাড়া উপধারা মানে শিশু উন্নয়ন কেন্দ্র যদি প্রতিষ্ঠান নাও করে, যদি সরকারি কোনো প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট এটারে বলতে পারে যে আপাতত এটা আহ অপরাধীদের অবস্থানের জন্য কি হবে, প্রত্যয়ন করিতে পারবে, মানে ওই প্রতিষ্ঠান শিশুদেরকে রাখবে আর কি। সরকার উপধারা 1-এর অধীন প্রতিষ্ঠিত বা ক্ষেত্রমতে উপধারা 2-এর অধীন প্রত্যয়িত প্রতিষ্ঠিত আগত বা অবস্থানরত শিশুদের আবাসন সংশোধন, উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার নিমিত্ত নীতিমালা প্রণয়ন বা সময় সময় বা পরিপত্র জারি করিবে। তো আপনি জাস্ট এভাবে মনে রাখেন যে শিশু উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা প্লাস প্রত্যয়ন দুইটাই আছে কত ধারা? 59 ধারা। এবার আসি বেসরকারি উদ্যোগে প্রত্যয়িত প্রতিষ্ঠান। সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠা বা সংস্থাকে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি বা নীতিমালার আলোকে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি, এই বিধি এখনো প্রণয়ন করে নাই, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও নীতিমালার আলোকে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রত্যয়িত প্রতিষ্ঠান হিসেবে বেসরকারি প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনা করিবার লক্ষ্যে নির্ধারিত শর্ত সাপেক্ষে অনুমতি প্রদান করিতে পারিবে। তাহলে বেসরকারি উদ্যোগেও প্রত্যয়িত প্রতিষ্ঠান প্রতিস্থাপনের কি দিতে পারে? অনুমতি দিতে পারে। আচ্ছা, আমরা চলে আসি বৈধ প্রত্যয়নপত্র ব্যতীত প্রতিষ্ঠান পরিচালনার দণ্ড। বৈধ প্রত্যয়নপত্র ব্যতীত মানে যেখানে সরকার গণপ্রত্যয়ন দেয় নাই, 60-এ উল্লেখিত কোনো প্রতিষ্ঠান পরিচালনা করা বা বিধি দ্বারা নির্ধারিত শর্ত পূরণ করিতে ব্যর্থ কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠান পরিচালনা অব্যাহত রাখা এই আইনের অধীন অপরাধ হিসেবে গণ্য হবে। উক্তরূপ অপরাধের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বা পরিচালক বা কর্মকর্তা, প্রতিষ্ঠানের মালিক, পরিচালক বা কর্মকর্তা, আন্ডারলাইন করবেন, 5 মাস পর্যন্ত কারাদণ্ড বা 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হইবেন। এটা দেখেন, তাহলে আমরা এই যে পেলাম যেটা শিশু উন্নয়ন কেন্দ্রে যে ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠার যে দায়িত্ব দেওয়া হলো, এটা যদি ঠিকঠাকভাবে মানে এখানে সরকার যে বিধিমালা বলে দিছে সেই শর্তগুলো যদি পূরণ না করে, তাহলে ওই প্রতিষ্ঠানের মালিক, পরিচালক বা কর্মকর্তা এটার শাস্তি মনে রাখতে হবে 5 মাস পর্যন্ত কারাদণ্ড আর কত? 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড। আচ্ছা, এরপরে আসেন প্রত্যয়িত প্রতিষ্ঠানে শিশুদের বিষয়ে অধিদপ্তরকে অবহিতকরণ। এই ধারাগুলো প্রিলির জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। প্রিলির জন্য গুরুত্বপূর্ণ ওই যে অতটুকুই যে যদি প্রত্যয়িত প্রতিষ্ঠানে যদি যে শর্তমূলকগুলো যদি পূরণ না করে, তাহলে সেক্ষেত্রে তাদের কি শাস্তি হতে পারে। 5 মাস মেইনলি এসে লিখিততে আসতে পারে। ধারা 59 এবং 60-এর অধীন সরকারি বা ক্ষেত্রমত বা বেসরকারিভাবে প্রতিষ্ঠিত বা পরিচালিত প্রত্যেক প্রতিষ্ঠান প্রতিটি শিশুর নাম, লিঙ্গ, বয়স ও উক্ত প্রতিষ্ঠানে শিশুকে গ্রহণ করার কারণ সহ আন্ডারলাইন করেন গ্রহণের তারিখ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে লিপিবদ্ধ করিয়া অধিদপ্তরকে প্রতি মাসের, আন্ডারলাইন করবেন, 15 তারিখের মধ্যে অবহিত করবে। মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা আছে, কয়জন আছে, বয়স কি, কবে গ্রহণ করছে, এটা কত তারিখের মধ্যে? 15 তারিখের মধ্যে অবহিত করবে। এবং অধিদপ্তরের চাহিদা অনুযায়ী অন্যান্য সকল তথ্য অধিদপ্তরকে সরবরাহ করিতে কি থাকবে? বাধ্য থাকে। বাধ্য থাকবে। আচ্ছা, এবার আমরা চলে আসি পরিচর্যার ন্যূনতম মানদণ্ড, মিনিমাম স্ট্যান্ডার্ডস অফ কেয়ার। সরকার
সময় সময় অফিস আদেশ বা নির্দেশনা জারির মাধ্যমে প্রত্যয়িত প্রতিষ্ঠানে অবস্থানরত শিশুদের যথাযথ পরিচর্যার জন্য ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করবে। আন্ডারলাইন করেন। এবং প্রত্যয়িত প্রতিষ্ঠানসমূহ উক্ত আদেশ এবং নির্দেশনা অনুযায়ী পরিচর্যার ন্যূনতম মানদণ্ড বজায় রাখবে। মিনিমাম স্ট্যান্ডার্ডস অফ কেয়ার। প্রত্যয়িত প্রতিষ্ঠানে অবস্থানরত শিশুদের অপরাধের মাত্রা, ধরন ও বয়স বিবেচনায় লইয়া বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করতে হবে। মানে সবার সবাই কিন্তু এক জায়গায় থাকবে না এ জায়গায়। তবে শর্ত থাকে যে দেখেন, উল্লেখিত শ্রেণী বিভাগের সময় বিশেষভাবে লক্ষ্য রাখিতে হইবে যে 9 বছরের ঊর্ধ্বের কোনো শিশুর সহিত, এটা আন্ডারলাইন করেন, 9 বছরের ঊর্ধ্বের কোনো শিশুর সহিত 10 বছরের এবং 10 বছরের ঊর্ধ্বের কোনো শিশুর সহিত 12 বছরের ঊর্ধ্বের শিশুকে একত্রে একটি কক্ষে একই ফ্লোরে রাখা যাবে না, রাখা না হয়। এটা ইম্পর্টেন্ট। 9 বছরের শিশুর ঊর্ধ্বের সাথে 10 বছরের ঊর্ধ্বের কোনো শিশুর কি কি রাখা যাবে না। আবার 10 বছরের ঊর্ধ্বের কোনো শিশুর সহিত 12 বছরের ঊর্ধ্বের কোনো শিশুকে রাখা যাবে না। তার মানে এখানে আমরা বলতে পারি তিনটা ক্যাটাগরি: 9 বছর পর্যন্ত একটা, 10-11 পর্যন্ত একটা, 12-র পরে একটা। বুঝছেন? আরো শর্ত থাকে যে 12 বছর এবং তদূর্ধ্ব বয়স্ক শিশুর ক্ষেত্রে অপরাধের মাত্রা, শিশুর বাড়ন্ত শরীরের কাঠামো, সরলতা ইত্যাদি বিষয় বিবেচনা লইয়া তাহাদের আবাসনের বিষয়টি সতর্কভাবে খেয়াল রাখিতে হইবে এবং যতদূর সম্ভব তাহাদের পৃথক পৃথক কক্ষে রাখার ব্যবস্থা করিতে হইবে। তো আপাতত মনে রাখেন, 9 বছরের সাথে 10 বছরের রাখা যাবে না, 10 বছরের বেশি 10 বছরের সাথে 12 বছরের বেশি রাখা যাবে না। এটা তো কিছু কিছু শিশু আছে যারা অ্যাকচুয়ালি শিশু, বাট দেখে মনে হয় যে শিশু না, এর বয়স আরো একটু বেশি। মানে আপনার ওই যে বৃদ্ধি ভালো হয়। আমাদের স্কুলে একটা, আমরা যখন 7-8-এ পড়ি, তো তখন আম, এক বন্ধু ছিল। তো আমরা তো 7 মানে তো ছোটখাটো, ছোট ছোট, কিন্তু ও দেখতে একেবারে 9-10-এ পড়ে এরকম একজনের মতো। মানে অল্প বয়সেই অনেক বেশি, আমাদের চেয়ে অনেক লম্বা, এবং ওই বয়সেই 7-এ থাকতেই তার দাড়ি কাটা লাগছে। ঠিক আছে, এমন না যে ওর বয়স বেশি, বয়স কিন্তু কম, কিন্তু ওই বয়সে ওর গ্রোথ বেশি হয়ে গেছে। দেখেন। আচ্ছা, তাহলে অবশ্যই ওরকম কারোর সাথে ছোট কাউরে রাখবে না আর কি। তো দণ্ডবিধির ধারা 82-এর উদ্দেশ্য পূরণকল্পে 9 বছর বয়সের কম বয়সী কোনো শিশুকে কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানে রাখা যাবে না। তবে শর্ত থাকে যে কোনো কারণে 9 বছরের কম বয়সী, আন্ডারলাইন করেন, অভিভাবকহীন কোনো শিশুকে কোথাও পাওয়া গেলে তাহাকে অধিদপ্তর বা উহার নিকটস্থ কোনো কার্যালয়ে প্রেরণ করিতে হইবে। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে যেহেতু 9 বছরের নিচে কারো বিরুদ্ধে তো মামলাই হবে না, মানে মামলা হলেও সে অব্যাহতি পাবে দণ্ডবিধির 82 ধারায়। তো এই ক্ষেত্রে 9 বছরের কম বয়সী কোনো শিশুরেও এই প্রত্যয়িত প্রতিষ্ঠানে রাখা যাবে না। তবে যদি সে অভিভাবকহীন হয়, মানে তার কোনো অভিভাবক নেই, তাহলে তাকে অধিদপ্তর, এ জায়গায় অধিদপ্তর মানে কি, কোন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর অথবা অন্য নিকটস্থ কোনো কার্যালয়ে প্রেরণ করিতে হইবে। এবং অধিদপ্তর বিষয়টি সংশ্লিষ্ট বোর্ডের গোচরীভূত করত সংশ্লিষ্ট শিশুকে সুবিধাবঞ্চিত শিশু গণ্যে ক্ষেত্রমতে ধারা 84 এবং 85-এর বিধান অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে। তো এখন দেখেন, এখান থেকে প্রিলিতে খুব বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট ওই 60 ধারার সাজাটা মনে রাখেন। 60 ধারা একটা সাজা আছে না? হ্যাঁ। প্রত্যয়িত প্রতিষ্ঠানসমূহ উক্ত প্রতিষ্ঠানে অবস্থানকারী প্রত্যেক শিশুর সর্বোত্তম স্বার্থ রক্ষা এবং তাহাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ, মানবিক আচরণ এবং যথোপযুক্ত শিক্ষা সহ কারিগরি শিক্ষা নিশ্চিত করবে। আমরা চলে আসি 64 ধারা। সরকার বা উহার প্রতিনিধি কর্তৃক প্রত্যয়িত প্রতিষ্ঠান পরিদর্শন। সরকার বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রতিনিধি এবং অধিদপ্তরের মহাপরিচালক এবং বা তৎকর্তৃক অনুমতিপ্রাপ্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাপ্তরিক বা বিশেষ কোনো প্রয়োজনে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে যে কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠান পরিদর্শন করিতে পারিবে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে পরামর্শ প্রদান করিতে পারিবে। মানে সরকার এটা পরিদর্শন করতে পারবে আর কি।
চলে আসি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে স্থানান্তর। অধিদপ্তর বিশেষ প্রয়োজনে একটি শিশুকে একটি প্রত্যয়িত প্রতিষ্ঠান হইতে অন্য প্রত্যয়িত প্রতিষ্ঠানে স্থানান্তরের আদেশ প্রদান করিতে পারিবে। প্রিলির জন্য নট সো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ না, বাট আমি জেনে জেনে রাখি। অন্য প্রতিষ্ঠানে হস্তান্তর, কোন প্রতিষ্ঠানের প্রত্যয়িত মর্যাদা লোপ পাইলে, মানে যদি কোনো প্রতিষ্ঠানের শিশু রাখার আর তার যে মিনিমাম স্ট্যান্ডার্ড এটা আর নেই, এই আইনের বিধানাবলীর সাপেক্ষে অধিদপ্তর মহাপরিচালকের আদেশক্রমে উক্ত প্রতিষ্ঠানে অবস্থানরত শিশুদের অন্য কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানে বদলি বা স্থানান্তর করা যাইবে। প্রিলিটেক গুরুত্বপূর্ণ না, আবারও বলি, বাট একবার পড়ে যেতে হবে তাই পড়ে যাচ্ছি। সরকার প্রত্যয়নপত্র সরকারের প্রত্যয়নপত্র প্রত্যাহারের ক্ষমতা, মানে সরকার যারা প্রত্যয়নপত্র দিছে সে যদি মিনিমাম যে স্ট্যান্ডার্ড এটা যদি বজায় রাখতে ব্যর্থ হয় তাহলে তার প্রত্যয়ন। হ্যাঁ, অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন একটু জানাবেন। আমরা এখানে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, ডিসকানেক্টেড। জি স্যার, শোনা যায় স্যার। ওকে। তো সরকারের প্রত্যয়নপত্র প্রত্যাহারের ক্ষমতা, কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠান উক্ত প্রতিষ্ঠানে অবস্থানরত শিশুদের যথাযথ পরিচর্যার জন্য ধারা 63-এর অধীন সরকার কর্তৃক নির্ধারিত পরিচর্যার ন্যূনতম মানদণ্ড বজায় রাখিতে ব্যর্থ হইলে সরকার উক্ত প্রতিষ্ঠানের প্রতি নোটিশ জারি করিয়া নোটিশ উল্লেখিত তারিখ হইতে সংশ্লিষ্ট প্রত্যয়ন প্রত্যাহার হইল মর্মে ঘোষণা করিতে পারিবে। তবে শর্ত থাকে যে এইরূপ নোটিশ জারির পূর্বে প্রত্যয়নপত্র কেন প্রত্যাহার করা হইবে না তার কারণ দর্শাবার জন্য সংশ্লিষ্ট প্রত্যয়িত প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিতে হবে। মানে সরাসরি তার এটা প্রত্যাহার করা যাবে না, আগে তাকে কারণ দর্শানো কি দিতে হবে, সুযোগ দিতে হবে। যদি এটা ব্যর্থ হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি করবে, আপনার তার প্রত্যয়নপত্র প্রত্যাহার করবে। আসসালামু আলাইকুম। তাহলে সরকার যদি কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানের প্রত্যয়ন প্রত্যাহার করতে চায় অবশ্যই তাকে আগে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে। কারণ দর্শাতে ব্যর্থ হইলে অতঃপর তার প্রতিষ্ঠানের প্রত্যয়ন বাতিল করতে পারে। শিশুর উপর জিম্মাদারের নিয়ন্ত্রণ, এই আইনের বিধানাবলীর অধীন কোনো ব্যক্তি বা প্রত্যয়িত প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে কোনো শিশুকে সোপর্দ করা হইলে, কোনো শিশুকে যদি পাঠানো হয়, উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত শিশুকে তার মাতা পিতার ন্যায় নিয়ন্ত্রণ, সুরক্ষা, পরিচর্যা, যত্ন, পরিচর্যা এবং উন্নয়ন নিশ্চিত করার জন্য দায়ী থাকবেন। মানে যার কাছে পাঠাবে সে এটা দায়িত্ব নিবে কিভাবে, মানে আহ মাতা পিতার ন্যায় নিয়ন্ত্রণ, সুরক্ষা, যত্ন, পরিচর্যা, এবং সংশ্লিষ্ট শিশুর মাতা পিতা বা অন্য কোনো ব্যক্তি দাবি করা সত্ত্বেও শিশু আদালত বা বোর্ড অন্য কোনো আদালত কর্তৃক নির্ধারিত সময় পর্যন্ত শিশুটিকে অব্যাহতভাবে তার তত্ত্বাবধানে রাখিবে। এখন আদালত যখন একটা জিনিস, কোর্টে সবসময় একটা জিনিস মনে রাখবেন, আদালত যখন কোথায় কাউকে পাঠায় তাকে যদি আপনি ফেরত নিতে চান তাহলে আদালতের মাধ্যমেই নিতে হবে। আপনার একটা পুলিশ একটা টেলিভিশন জব্দ করছে বা একটা মোবাইল জব্দ করছে, এখন ওই মোবাইল যদি আপনি ফেরত পেতে চান আবেদন করতে হবে কোথায়? আদালতে। আদালত যদি আদেশ দেয় তাহলেই ওটা ফেরত পাবেন। ওই যে আমরা ফৌজদারি কার্যবিধিতে পড়েছি আপনার 516 এবং 516 ক এবং 517, যে জিম্মায় নেওয়ার আবেদন, হেফাজতে নেওয়ার আবেদন। তো এটাও জিম্মাদারের নিয়ন্ত্রণের কাছে শিশু প্রত্যয়িত প্রতিষ্ঠানে শিশুরে পাঠাইছে আদালত, এখন পিতামাতা এসে যদি বলে যে আমার শিশুরে আমার কাছে দাও, কিন্তু দিবে না, কার আদেশ ব্যতীত? আদালতের আদেশ ব্যতীত। এখন আমরা চলে আসি ধারা 69-এ, পলাতক শিশু সম্পর্কে করণীয়। পলাতক শিশু সম্পর্কে করণীয়, দেখেন, আপাতত বলবৎ অন্য কোনো আইন বা এই আইনের অন্যান্য বিধানে ভিন্নরূপ যা কিছুই থাকুক না কেন, কোনো পুলিশ কর্মকর্তা প্রত্যয়িত প্রতিষ্ঠান অথবা যে ব্যক্তির তত্ত্বাবধানে থাকার জন্য শিশুকে নির্দেশ প্রদান করা হয়েছিল তাহার তত্ত্বাবধান হইতে কোনো শিশু পলায়ন করিলে, দেখছেন, মানে শিশু ওই জায়গা থেকে পলায়ন করছে, পলাই চলে গেছে, উক্ত পলাতক শিশুকে বিনা পরোয়ানায় গ্রেফতার করিতে পারবেন। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রশ্ন আসবে, কোন শিশুকে বিনা পরোয়ানায় কখন গ্রেফতার করা যায়, কোথা থেকে পালাইলে, প্রত্যয়িত প্রতিষ্ঠান হইতে পালাইলে, এটা ইম্পর্টেন্ট, এটুক মাথায় রেখেন। উক্ত শিশুর কোনো অপরাধ নথিভুক্ত না করিয়া বা তাহার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের না করিয়া তাহাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকট ফেরত পাঠাইবেন। তবে শর্ত থাকে যে এইরূপ পলাতক হইবার কারণে উক্ত শিশু কোনো অপরাধ করিয়াছে বলিয়া গণ্য হইবে, তারে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে যে জায়গা ছিল সেই জায়গা পাঠাই দিবে।
কিন্তু ধরে নেওয়া হবে না যে সে নতুন কোনো অপরাধ করছে। ভালোই মানবিক। তবে শর্ত থাকে যে এইরূপ পলাতক হইবার কারণে উক্ত শিশু কোনো অপরাধ করিয়াছে বলিয়া গণ্য হইবে না। উপধারে একে উল্লেখিত পলাতক কোন শিশুকে গ্রেফতার করা হইলে তাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকট ফেরত প্রদানের পূর্ব পর্যন্ত নিরাপদ স্থানে রাখিতে হইবে। নিরাপদ স্থানে মানে থানায় রাখবে, তাও কিন্তু বলে নাই, বলছে কোথায় রাখতে হবে, নিরাপদ স্থান। সো এই যে যে অধ্যায়টা বললাম, এটা অনেকটা মেরে অধ্যায়। মানে প্রিলিতে আপনি এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু নাই, লিখিততেও তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই, বাট লিখিত যেহেতু লিখিত পরীক্ষা, অনেক সময় আনকমন প্রশ্ন আসে। সো আপনার ধারণা নিয়ে যেতে হবে যে প্রত্যয়নপত্র মানে প্রত্যয়িত প্রতিষ্ঠান অনুমোদন দেয় কে, কিভাবে রাখবে, পলায়ন করলে কি হবে, এই সংক্রান্ত বিধিবিধান আসতে পারে। আচ্ছা, আমরা চলে আসি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নবম অধ্যায়, শিশু সংক্রান্ত বিশেষ অপরাধ সমূহের দণ্ড। শিশু সংক্রান্ত বিশেষ অপরাধ সমূহের দণ্ড। সো এটার জন্য অ্যাকচুয়ালি এই জায়গায় অনেক পড়তে হয় আমাদের। আপনাদের আইন পাঠ যে আমাদের যে দ্বিতীয় ভলিউম, ভলিউম 2 তে আমরা যে শিশু আইন আছে, ওই বইটা কি আনছেন আপনারা? আনেন না? আপনারা আনেন না বোধহয়, নাকি আনছেন? বের করেন, তানভীর আলম খান বের করেন, আমরা ওই বই থেকে এই সাদাটুকু পড়বো, তাইলে ছক আকারে দেওয়া আছে, মোটামুটি সুবিধা হবে আর কি। আচ্ছা, আমরা 70 ধারায় প্রথম যে দণ্ডটা আছে, এটা একটু এই দণ্ড আপনাদের মনে রাখতে হবে। মোটামুটি 70 থেকে 84 85 ধারা পর্যন্ত আছে। প্রথম দেখেন 70 ধারায় বলছে শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড। শিশুর প্রতি নিষ্ঠুরতা, শিশুর প্রতি যদি কেউ নিষ্ঠুর আচরণ করে, অ্যাকচুয়ালি শিশুর প্রতি যদি কেউ নিষ্ঠুর আচরণ করে, তাহলে তার সাজা হইতে পারে অনধিক 5 বছর কারাদণ্ড, অনধিক 5 বছর পর্যন্ত কারাদণ্ড, এবং অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়। তার মানে শিশুর প্রতি যদি কেউ নিষ্ঠুরতা করে, তাহলে তার সর্বোচ্চ সাজা হইতে পারে 5 বছর। আর সর্বনিম্ন কত? সর্বনিম্ন তো কারাদণ্ড 1 দিন থেকে শুরু করে 5 বছর। আর অনধিক টাকা যদি জরিমানার কথা বলি, 1 লক্ষ টাকা। হ্যাঁ, তো নিষ্ঠুরতার ইয়া করা হয় না। নিষ্ঠুরতার ইয়া করতে হলে শীতটা হাতে নেন, তাহলে আমরা 70 ধারা পড়ি, এই যে নিষ্ঠুরতা কি কি আছে। ওই কারণেই তো আমরা যে নিষ্ঠুরতা বলতে যার জানা দরকার যে নিষ্ঠুরতা কি কি, তাহলে এই যে 70 ধারায় আছে, দেখেন এই যে আপনার নিষ্ঠুরতা। যদি কোনো ব্যক্তি তার হেফাজতে, দায়িত্বে, পরিচর্যা থাকা কোনো শিশুকে, এই দেখেন, আঘাত, উৎপীড়ন, অবহেলা, বর্জন, অরক্ষিত অবস্থায় পরিত্যাগ বা ব্যক্তিগত পরিচয়ের কাজে ব্যবহার, পরিচর্যার কাজে ব্যবহার বা অশালীন ভাবে প্রদর্শন করে, এইরূপ ভাবে আঘাত, উৎপীড়ন, অবহেলা, বর্জন, পরিত্যাগ, ব্যক্তিগত পরিচর্যা বা প্রদর্শনের ফলে উক্ত শিশুর অহেতুক দুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাস্থ্যের এরূপ ক্ষতি হয় যাতে সংশ্লিষ্ট শিশুর দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তি নষ্ট হয়, শরীরের কোনো অঙ্গ বা ইন্দ্রিয়ের ক্ষতি হয় বা কোনো মানসিক বিকৃতি ঘটে, তাহলে তিনি আইনের অধীন অপরাধ করিয়াছে বলিয়া গণ্য হইবে, এবং উক্ত অপরাধের জন্য তিনি অনধিক 5 বছর কারাদণ্ড, অনধিক অনধিক কত, 1 লক্ষ টাকা অর্থদণ্ড এবং উভয় দণ্ডে দণ্ডিত হইবে। সো এই কথাটা জাস্ট আমরা আমাদের এই জায়গা সংক্ষেপে বলা, সেটা হলো কি, শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড। 71, শিশুকে ভিক্ষাবৃত্তি নিয়োগের দণ্ড। শিশুটিতে ভিক্ষা করাচ্ছেন, সাজা কত দেখেন, অনধিক 5 বছর কারাদণ্ড, সাজা একই, অথবা অনধিক 1 লক্ষ, উভয়। তাহলে নিষ্ঠুরতার দণ্ড আর ভিক্ষাবৃত্তির দণ্ড কি, একই। 72, শিশুর দায়িত্বে থাকাকালে নেশাগ্রস্ত হওয়ার দণ্ড। আপনি শিশুর দায়িত্বে ছিলেন, আপনারা দেখাশোনার জন্য দিছে, বাট আপনি নিজে ওই মুহূর্তে নেশাগ্রস্ত হয়েছেন। সো শিশুর দায়িত্বে থাকাকালে নেশাগ্রস্ত হওয়ার দণ্ড, এটা শাস্তি দেখেন, অনধিক 1 বছর কারাদণ্ড, অনধিক কত, 50,000 টাকা অর্থদণ্ড বা উভয়। 73 ধারায় চলে আসি। এই সাজা কিন্তু মনে রাখতে হবে, কোনো উপায় নাই, এগুলা মনেই রাখতে হবে। আপাত দৃষ্টিতে অনেক জটিল লাগলেও একবার যদি আত্মস্থ করতে পারেন, এরপর ভুলবেন, বাট সেকেন্ড টাইম যখন দেখবেন আরো দ্রুত হয়ে যাচ্ছে। শিশুকে নেশাগ্রস্তকারী মাদক দ্রব্য
কিংবা বিপজ্জনক ঔষধ প্রদানের দণ্ড। আপনি শিশুরে এক পেক খাওয়াই দিছেন, বা শিশুরে এই যে আহ আঠা খাওয়াই দিছেন, যেটা খাইলে সে মানে তারে আপনি এটা দিচ্ছেন, নেশাগ্রস্ত দ্রব্য বা বিপজ্জনক ঔষধ দিচ্ছেন, তাহলে আপনার সাজা হতে পারে 3 বছর কারাদণ্ড অথবা 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়। 74, মাদকদ্রব্য বা বিপজ্জনক ঔষধ বিক্রয়ের স্থানসমূহে প্রবেশের অনুমতি দানের দণ্ড। শিশুরে মাদকদ্রব্য যে জায়গায় বিক্রয় হয়, বিপজ্জনক ঔষধ যে জায়গায় কি বিক্রয় হয়, সে জায়গায় অনুমতি দিচ্ছেন ঢোকার, সাজা 3 বছর 1 লক্ষ, সর্বোচ্চ কত 3 বছর। আচ্ছা বলেন তো, এই জায়গায় যে সাজা, এটা কি সশ্রম নাকি বিনাশ্রম? এটা অফ আইদার ডেসক্রিপশন। ইমপ্রিজনমেন্টটা সিম্পল হইতে পারে, রিগোরাসও হতে পারে। আচ্ছা, তো 75 ধারা দেখেন, এই সাদাগুলো মনে রাখতে হবে, আবারও বলি। শিশুকে বাজি ধরতে বা ঋণ গ্রহণে উস্কানি প্রদানের দণ্ড অনধিক 2 বছর কারাদণ্ড, বা 2 বছর কারাদণ্ড, আর অনধিক কত 50,000 টাকা অর্থদণ্ড। এখানে একটা বিষয় দেখেন, আপনি যদি বলেন যে শিশুকে বাজি ধরতে কেন উস্কানি দিবেন, আমাদের দেশে অনলাইন জুয়াতে কিন্তু ভরে গেছে। আপনি শিশুরে বলতেছেন তুই এই গেম খেল, দরকার হলে আমার কাছ থেকে ধার নে, আমার কাছ থেকে ঋণ নে, শিশুরে ঋণ দিচ্ছেন। শিশু এখন বললেন স্যার শিশু ঋণ নেবে কেন? শিশু বলতে যে শুধু শিশু বলতে তো 18 বছর কম বয়স্ক সেই তো শিশু। তা সেও তো একেবারে 18 বছর কম বয়স্ক শিশু হইলেও ওরে তো বিয়ে দিলেও বাপ হবে বা মা হবে। তো এক হিসেবে সেও তো সাবালক না হইলেও একেবারেই বোকাশোকা না। তো তারে যদি আপনি এভাবে ঋণ নিতে বলেন বা বাজি ধরতে বলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি দণ্ডিত হবেন 2 বছর আর 50,000 টাকা। এখানে একটা জিনিস কি লক্ষ্য করছেন, এই যে যে আমরা শাস্তিগুলো পড়তেছি, এই শাস্তিগুলো কি শিশু পাবে? এই শাস্তিগুলো তো শিশুর সাথে যে অপরাধগুলো হয়েছে সে পাবে। এখন আপনার কাছে একটু জটিল লাগতে পারে যে এত শাস্তি কিভাবে মনে রাখবো, কিন্তু শিশু আইন তো খুবই গুরুত্বপূর্ণ। 5টা, এই যে শিশু আইন, নারী শিশু স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, আর আইনগত সহায়তা প্রদান আইন, এই 5টা আইন মিলে হলো একটা 100 মার্কের লিখিত পরীক্ষা। তো লিখিত পরীক্ষায় কোনো ধারা আপনার বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ কোন জায়গাতে প্রশ্ন আসবে আপনি জানেন না। দেখেন 76 ধারা, শিশুর নিকট হতে দ্রব্যাদি বন্ধক গ্রহণ ও ক্রয় করার দণ্ড অনধিক 1 বছর কারাদণ্ড, বা অনধিক কত 25,000। এ জায়গা 1 বছর 2বার হয়ে গেছে। 77 দেখেন, শিশুকে, এটা একটা এটা ইম্পর্টেন্ট, দেখেন শিশুকে যৌনপল্লীতে থাকার অনুমতি দেওয়ার দণ্ড। যৌনপল্লীতে থাকতে অনুমতি দিয়েছেন, 18 বছর কম বয়স্ক এরকম কারো যৌনপল্লীতে থাকার অনুমতি দিয়েছেন, অনধিক কত 2 বছর 50,000। মানে ওইখানে বসবাস বা ওকে থাকতে দিলেই হচ্ছে এটা। হ্যাঁ, যে থাকতে দিছে, একজন শিশুরে যৌনপল্লীতে থাকার একজন অনুমতি দিছে, তুমি এই জায়গায় থাকো। কিন্তু ওদের বাচ্চারা তো ওখানেই থাকতেছে। ওদের বাচ্চারা জায়গা থাকতেছে, এখন তাদের তো বাসস্থান ওটা, কিন্তু তারেও ওই যৌনপল্লীতে যে জায়গা ওই সকল কর্মকাণ্ড হয় সেখানে শিশুকে রাখা যাবে না, তাতে ওর বাচ্চা হইলেও ও দণ্ডিত হবে। গর্ভপাত, আমাদের দণ্ডবিধির সেকশন 90 অনেকই বলছে যে কাজ শুরু থেকেই অপরাধ, সম্মতি কখনো সেটার বৈধতা দিতে পারে না। আপনি ওখানে জেনারেল এক্সেপশনের সুবিধা পাবেন না। দেখেন 78। আচ্ছা, আরো বিস্তারিত, আপনি যেহেতু আরো বিস্তারিত জিজ্ঞেস করছেন, আমরা আইনে আসি, আসেন 77 ধারায় আসি, আইনে কি আছে আসি। দেখেন এটাও ইম্পর্টেন্ট। 4 বছরের অধিক বয়সের কোন শিশুকে যৌনপল্লীতে বাস করিতে কিংবা গমনাগমন করিতে সুযোগ বা অনুমতি প্রদান করা যাইবে না। 4 বছরের অধিক, 4 বছর পর্যন্ত অ্যালাউ আছে, মানে 4 বছরের কম হইলে পাবে, কিন্তু 4 বছরের অধিক কাউরে, তবে শর্ত থাকে যে 4 বছর বয়স অতিক্রান্ত হইবার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত শিশুকে সুবিধা বঞ্চিত শিশু গণ্যক্রমে ক্ষেত্রমধ্যে ধারা 84-85 এর অধীন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধিদপ্তর বা উহার নিকটস্থ কার্যালয়ে প্রেরণের ব্যবস্থা করিবেন। কোন ব্যক্তি উপধারা 1 এর বিধান লঙ্ঘন করিলে এই আইনের
অধীন অপরাধ হিসেবে গণ্য হইবে এবং উক্ত অপরাধের সহিত সংশ্লিষ্ট ব্যক্তিকে অনধিক কত 2 বছর আর টাকা কত 50,000 টাকা অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত করবেন। বুঝছেন? তাহলে আমরা জানলাম এটা ইম্পর্টেন্ট। 78 ধারাটা দেখেন, এবং এখানে ওই যে বইতে একটু মনে রাখেন কত বছরের বেশি, 4 বছর এই 77 ধারাটা দণ্ড দিতে হলে শিশুর বয়স হতে হবে কত 4 বছরের বেশি, বেশি 4 বছরের বেশি। 78 ধারা দেখেন, শিশুকে অসৎ পথে পরিচালনা করানো বা করতে উৎসাহ দানের দণ্ড। অসৎ পথ কি? অসৎ পথ আমরা যদি এই ব্যাখ্যা এখানে চলে আসেন, অসৎ পথ 78 ধারা দেখেন, কোন ব্যক্তি কোন শিশুর প্রকৃত দায়িত্ব সম্পন্ন হইয়া তাহার তত্ত্বাবধানকারী হইয়া তাহাকে অসৎ পথে পরিচালিত করিলে কিংবা যৌন বৃত্তিতে প্রবৃত্ত করিলে, তার জন্য উৎসাহ প্রদান করিলে অথবা স্বামী ব্যতীত অন্য কোনো ব্যক্তির সহিত যৌন সঙ্গম করাইলে। এখন আপনি বলতে পারেন স্যার শিশুর আবার বিয়ে দিল কেন? স্বামী ব্যতীত প্রচলিত আইনে তো বিবাহের বয়স কত? 18 বছর। 18 বছর। 18 বছর আগে তো বিয়ে করা যাবে না, কিন্তু 18 বছর আগে বিয়ে করলে সেই বিয়ে আবার অবৈধ না, জানেন? 18 বছরের আগে বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু ওই বিয়ে কিন্তু অবৈধ না। আচ্ছা, স্বামী ব্যতীত অন্য কোনো ব্যক্তির সহিত তার যৌন সঙ্গম করাইলে বা তার জন্য উৎসাহ প্রদান করিলে উহা এই আইনের অধীন অপরাধ হিসেবে গণ্য হইবে এবং উক্ত অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি অনধিক 5 বছর কারাদণ্ড আর অনধিক কত 1 লক্ষ টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবে। এটা ইম্পর্টেন্ট। এই জায়গায় আর একটা পার্ট আছে, এই যে শোষণের দণ্ডের এই জায়গায় না, আর একটা হলো এই যে আমরা যদি ওই আইন পাঠে চলে আসি, ছোট করেই পড়ি। শিশু আদালত কর্তৃক শিশুর জিম্মাদার রক্ষণাবেক্ষণকারী প্রতিপালনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি যদি কোনো শিশুকে শ্রম আইন 2006 বিধান মোতাবেক কোনো কারখানা কিংবা অন্য প্রতিষ্ঠানে কাজে নিয়োগের কথা বলে হস্তগত করে, কিন্তু শিশুকে কার্যত অসৎ কাজে লিপ্ত হওয়ার ঝুঁকির সম্মুখীন করে, মানে তারে যে জিম্মাদার রক্ষণাবেক্ষণকারী শ্রম আইনে আইন অনুসারে তারা যদি কোনো কারখানা বা প্রতিষ্ঠানে কাজের কথা বলে তারে দিয়ে অসৎ পথে নিয়ে গেছে, তাহলেও শাস্তি কত 5 বছর কারাদণ্ড অথবা অনধিক কত টাকা 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়। 81 ধারা দেখেন, হ্যাঁ 80 ধারায় 2টা দণ্ড, একটা হলো অসৎ পথে নিছে, আর একটা হলো ওই যে কারখানায় কাজের জন্য নিছিল পরে অসৎ পথে নিছে। বুঝছেন? আচ্ছা 81 দেখেন, বিচারাধীন কোন মামলা বা বিচার কার্যক্রম সম্পর্কে আন্ডারলাইন করবেন প্রিন্ট বা ইলেকট্রনিক মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে কোন শিশুর স্বার্থের পরিপন্থী এমন কোন প্রতিবেদন, ছবি বা তথ্য প্রকাশ করা যাবে না যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিশুটিকে শনাক্ত করা যায়। ওই যে নারী শিশুতে একটা ধারা আছে না, 14 ধারা, যে সংবাদপত্রে নারী বা শিশুর ছবি প্রকাশ করা যাবে না, ঠিক একইভাবে স্বার্থের পরিপন্থী কোনো প্রতিবেদন, ছবি বা তথ্য প্রকাশ করা যাবে না। যদি করে তাহলে অনধিক দেখেন 1 বছর কারাদণ্ড বা অনধিক কত 50,000 টাকা অর্থদণ্ড বা উভয়। কোন প্রতিষ্ঠান করলে প্রতিষ্ঠানের নিবন্ধন 2 মাসের জন্য স্থগিত রাখা সহ অনধিক 2 লক্ষ টাকা জরিমানা আরোপ। আমরা চলে আসি 82 ধারা, শিশুকে পলায়নে সহায়তা করা। অনধিক 1 বছর কারাদণ্ড অথবা অনধিক কত 50,000 টাকা অর্থদণ্ড বা উভয়। দেখেন কষ্টটা আপনার আসলে উকিল হওয়ার আগ পর্যন্ত বা জজ হওয়ার আগ পর্যন্ত করতে হবে এই সাজা মনে রাখার। যখন জজ, ম্যাজিস্ট্রেট বা উকিল হয়ে যাবেন তখন কিন্তু আর সাজা মনে রাখার দরকার নাই। তখন তো ওই বিচারকরাও দেখবেন যে বইখান একটু দেখায় সিদ্ধান্ত দিচ্ছে। তো এই জন্য ওই হওয়ার আগ পর্যন্ত কষ্ট, যখন হয়ে যাবেন তখন আর এত মুখস্থ করা লাগবে না। হ্যাঁ অবশ্যই যে ডিপার্টমেন্টাল এক্সাম আছে, এক্সাম তো আপনার আজীবনই ওই জায়গাও দেওয়া লাগবে প্রমোশনের জন্য। এখন দেখেন 83 ধারা, মিথ্যা তথ্য প্রদানের ক্ষতিপূরণ কোন ব্যক্তি কোন আদালতে কোন শিশু সম্পর্কে যদি এমন তথ্য প্রকাশ করে যা মিথ্যা বা তথ্য প্রগতির, মানে আপনি শিশুর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন কিন্তু সেটা হলো অ্যাকচুয়ালি কি মিথ্যা বা তুচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে কত টাকা শাস্তি, কত টাকা দেখেন 25,000 টাকার ঊর্ধ্বে যে কোনো পরিমাণ ক্ষতিপূরণ, এটা বলছে ক্ষতিপূরণ প্রদান করার প্রদান করার জন্য সংশ্লিষ্ট তথ্য প্রদানকারী প্রতি নির্দেশ প্রদান করতে পারবে এবং অনধিক 6 মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করতে পারবে।
এখান থেকে দেখেন শাস্তি থেকে আহ দুইটা প্রশ্ন আসছে। 16 BGS এ 18 BGS এর আসছে কিনা নট শিওর। 18 BGS এর কিনা আমাদের ইয়া নাই। দেখেন 1 নম্বর প্রশ্নটা যদি বলি, শিশু আইন 2013 অনুসারে শিশুর প্রতি নিষ্ঠুরতার সর্বোচ্চ শাস্তি কত বছর? 16 BGS আসছিল। নিষ্ঠুরতার সর্বোচ্চ শাস্তি কত? 5 বছর। ওই যে কত ধারা? 70 ধারা। তারপরে 10ম BGS একটা আসছিল, শিশুর দ্বারা আগ্নেয়াস্ত্র অবৈধ বা নিষিদ্ধ বস্তু বহন করানো বা পরিবহন করানোর অপরাধের জন্য শিশু আইন 2013-তে শাস্তির বিধান করা হয়েছে 3 বছর কারাদণ্ড বা 1 লক্ষ টাকা অর্থদণ্ড। কত ধারা? 79 ধারা। তো আমরা আমাদের মূল নোটে চলে আসি। এটা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ, এই শাস্তি আপনার কষ্ট করে হলেও একটু মনে রাখতে হবে। চলে আসেন 10ম অধ্যায়। আচ্ছা, শোষণ আর নিষ্ঠুরতার পার্থক্য যদি আপনি, নিষ্ঠুরতা তো বলে দিছে, তারা আঘাত করছেন, উৎপীড়ন করছেন, অবহেলা করছেন, এক জায়গায় রেখে গেছেন, এটা হলো নিষ্ঠুরতা। নিষ্ঠুরতা। আর শোষণ হলে কত ধারায় বললাম আমরা? 80 ধারায়। 80-র যে এক যেটা আছে যে চাকরি বা শ্রম আইন 2000 মোতাবেক কোন কারখানা বা কিংবা প্রতিষ্ঠানে নিয়োগের কথা হস্তগত করে শিশুকে নিঃস্বার্থে শোষণ করে। ওই যে এই জায়গা হলো কোনো কাজের জন্য আপনারে নিছে, হ্যাঁ, এটা হলো শোষণ। বিকল্প পরিচর্যা, দেখেন এখানে একটা আছে বিকল্প পন্থা, ডাইভার্সন, এটা আছে 48, আর এটা হলো বিকল্প পরিচর্যা, এটা হলো অল্টারনেটিভ কেয়ার। এক জিনিস না কিন্তু। আচ্ছা, বিকল্প পরিচর্যা কি দেখেন, cuando ves la casa, tú haces un proceso y ganas, y haces un nombre para. O সাথে তো বেড়ে গেল। আচ্ছা দেখেন, হ্যাঁ, সাথে তো। সুবিধা বঞ্চিত শিশু আইনের সংস্পর্শে আসা শিশু যাহাদের বিশেষ সুরক্ষা, যত্ন, পরিচর্যা ও উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন, তাহাদের পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, আর্থিক, নৃতাত্ত্বিক, মনস্তাত্ত্বিক ও শিক্ষাগত পটভূমি বিবেচনা পূর্বক সার্বিক কল্যাণ ও সর্বোত্তম স্বার্থ নিশ্চিত কল্পে বিকল্প পরিচর্যার উদ্যোগ গ্রহণ করা যাইবে। তবে স্বার্থ থাকে যে বিকল্প পরিচর্যা প্রেরণের পূর্বে 92 ধারা অনুযায়ী শিশুর যাচাই সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন বিবেচনা করিতে হইবে। বিকল্প পরিচর্যার উপায় ও ধরন নির্ধারণ করিবার সময় শিশুর পিতামাতার সহিত পুনঃ একীকরণের বিষয়টিকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে হইবে। পুনঃ একীকরণ মানে রিইন্টিগ্রেশন। একটু দেখেন, তবে শর্ত থাকে যে মাতা পিতার মধ্যে, আন্ডারলাইন করেন, বিবাহ বিচ্ছেদ ঘটিয়া থাকলে বা অন্য কোনো কারণে তাহারা পৃথকভাবে বসবাস করিলে যতদূর সম্ভব শিশুর মতামতকে প্রাধান্য প্রদান পূর্বক মাতা পিতার মধ্যে যে কোনো একজনের সহিত পুনঃ একত্রীকরণ করিতে হবে। আরো শর্ত থাকে যে শিশুর মতামতকে প্রাধান্য প্রদানের পূর্বে পিতামাতাকে পৃথকভাবে বসবাসের কারণ সহ তাহাদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে নিশ্চিত হইতে হইবে। মানে এখানে যে বিষয়টা বলছে যে সুবিধাবঞ্চিত শিশু আইনের সংস্পর্শে আসা শিশু, আইনের সংস্পর্শে আসা শিশু মানে কি? যে অত্যাচারের শিকার, ভুক্তভোগী, যাহাদের বিশেষ সুরক্ষা, যত্ন, পরিচর্যা বা নিশ্চিত করা প্রয়োজন, তাদের পারিবারিক, সামাজিক এই সকল বিষয়গুলো বিবেচনা করে কিসের ব্যবস্থা করবে? বিকল্প পরিচর্যার। এখন বিকল্প পরিচর্যা ব্যবস্থা করার আগে আগে একটা চেষ্টা করবে যে তাদেরকে আবার এক করা যায় কিনা, সেই কথা বলছে। উপধারা 3 পড়ি, দেখেন উপধারা 2 এর বিধান অনুযায়ী পিতামাতার সহিত পুনঃ একীকরণ সম্ভব না হলে বর্ধিত পরিবারের সহিত পুনঃ একীকরণ করা যাইবে, অথবা পিতামাতার অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ অথবা আইনানুগ বা বৈধ অভিভাবক বা অন্য কোনো অভিযুক্ত ব্যক্তির নিকট সমাজ ভিত্তিক একীকরণের উদ্দেশ্যে প্রেরণ করা যাইবে। অনেক কথা বলা আছে হাবিজাবি, এগুলা কিছুই করে না বাস্তবে, কিন্তু আইনে আছে, অনেক কিছু করে রাখছে আর কি। দেখেন
উপধারা 2 ও 3 উল্লেখিত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব না হইলে সংশ্লিষ্ট শিশুকে ধারা 85 উল্লেখিত কোনো প্রতিষ্ঠানে প্রেরণ করা যাইবে। মানে তাদের যদি একসাথে তাদের ওই আইনের সংস্পর্শে আসা শিশু যে ভুক্তভোগী তারা যদি পিতামাতার কাছে দেওয়া না যায়, তাহলে 85 উল্লেখিত প্রতিষ্ঠান 85 উল্লেখিত প্রতিষ্ঠান কি উপধারা 2 এ যাহা কিছুই থাকুক না কেন, কোনো যুক্তিসঙ্গত কারণে যদি এরূপ প্রতীয়মান হয় যে শিশুর পিতামাতা শিশুকে কোনো অনৈতিক বা বেআইনি কাজে কোনো নিয়োজিত করিতে পারে, তাহলে উক্ত পিতামাতার উক্তরূপ অবস্থা পরিবর্তন না হওয়া পর্যন্ত শিশুকে ধারা 85 উল্লেখিত প্রতিষ্ঠানে প্রেরণ করিতে হইবে এবং শিশুটিকে যাহাতে তার পিতামাতার সহিত পুনঃ একীকরণ করা যায় তদলক্ষ্যে সরকার সংশ্লিষ্ট পিতামাতাকে পুনর্বাসনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করিবেন। বিকল্প পরিচর্যার প্রক্রিয়া পদ্ধতি আনুষঙ্গিক বিষয়গুলি আলাদা গোল দিবেন, বিধি দ্বারা নির্ধারিত হইবে। এখন বিকল্প পরিচর্যা কি, কোন বিস্তারিত ব্যাখ্যায় জায়গা দেয় নাই, এটা নির্ধারণ করবে কি দিয়ে, বিধি দ্বারা। অনেক কথা পেঁচাইছে কিন্তু বলে নাই যে বিকল্প পরিচর্যা কি। বিকল্প পরিচর্যা মানে হলো পিতামাতার কাছে যখন ওই আইনের সংস্পর্শে শিশুরে রাখা যাচ্ছে না, অভিভাবকের কাছে রাখা যাচ্ছে না, তখন তারে যেন একটা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক পরিচর্যা করে, মানে তারে যাতে অন্য কেউ দেখাশোনা করে। এখন সেটার বিস্তারিত ব্যাখ্যা আমরা একটু যদি দেখার চেষ্টা করি, 85 ধারাটা পড়ি। এই যে দেখেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রাতিষ্ঠানিক পরিচর্যা। সুবিধাবঞ্চিত যে সকল শিশু এর জন্য ধারা 84 উপধারা 1 ও 2 অনুযায়ী মাতা পিতা কেন্দ্রিক পরিচর্যা বা অপ্রাতিষ্ঠানিক পরিচর্যা নিশ্চিত করা যাইবে না। অধিদপ্তর এতদ উদ্দেশ্যে সরকার প্রণীত নীতিমালার আলোকে নিম্নরূপ প্রতিষ্ঠানের মাধ্যমে তাহাদের জন্য প্রাতিষ্ঠানিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। এই প্রাতিষ্ঠানিক পরিচর্যাটা কি, এটা দেখেন। সরকারি শিশু পরিবার, এরকম একটা প্রতিষ্ঠান আছে, সরকারি শিশু পরিবার, ছোটমণি নিবাস, দুস্থ শিশুদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, সরকারি আশ্রয় কেন্দ্র, সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য প্রতিষ্ঠান, মানে এগুলোর মাধ্যমে তার বিকল্প পরিচর্যা করতে হবে। এই একটা বিষয় কি ভাই, এটা চিন্তা করেন। একটা হলো বিকল্প পন্থা আর বিকল্প পরিচর্যা, দুইটা শুনতে এক হইলেও বিকল্প পন্থা হলো আইনের সহিত সংঘাতে জড়িত শিশুর জন্য, তারটা হচ্ছে আপোষ মীমাংসা মিটমাট, বুঝতেন। আর বিকল্প পরিচর্যা এটা হলো আইনের সংস্পর্শে আসা শিশু, মানে যে ভিকটিম, তার জন্য, বুঝতে পারছেন। বিকল্প পন্থা হলো কার জন্য, আসামি, আর বিকল্প পরিচর্যা হলো তার জন্য। আচ্ছা, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য প্রাতিষ্ঠানিক পরিচর্যা। সুবিধা বঞ্চিত যে সকল শিশুর জন্য 84 এর উপধারা 2 ও 3 অনুযায়ী মাতা পিতা কেন্দ্রিক পরিচর্যা বা অপ্রাতিষ্ঠানিক পরিচর্যা নিশ্চিত করা যাইবে না। অধিদপ্তর বা এতদ উদ্দেশ্যে সরকার প্রণীত নীতিমালার আলোকে নিম্নরূপ প্রতিষ্ঠানের মাধ্যমে তাহাদের জন্য প্রাতিষ্ঠানিক পরিচর্যা নিশ্চিত করিতে হবে, যথা ওই যে সরকারি শিশু পরিবার, এটা তো পড়লামই নাকি। আমরা 86-তে আসি, বিকল্প পরিচর্যা নির্ধারণকারী। শিশু কল্যাণ বোর্ড বা প্রবেশন কর্মকর্তা শিশুর সর্বোত্তম স্বাস্থ্য বিবেচনায় আনিয়া শিশুর জন্য সবচাইতে উপযুক্ত পরিচর্যার উপর নির্ধারণ করবেন। মানে কোন উপায়ে কার কাছে সে বিকল্প পরিচর্যা পাবে এটা নির্ধারণ করবে কে, শিশু কল্যাণ বোর্ড অথবা কে, প্রবেশন কর্মকর্তা। অধিদপ্তর কর্তৃক বিকল্প পরিচর্যা ব্যবস্থা প্রতিষ্ঠা। অধিদপ্তরের আইনের অধীন বিকল্প পরিচর্যার নিমিত্তে নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করিবে, যথা শিশুর যথাযথ পরিচর্যা নিশ্চিত করিবার জন্য তাহার পিতামাতা এবং তাহাদের উভয়ের বর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ বা আইনানুগ বা বৈধ বিভাগ ক্ষেত্রমতে বর্ধিত পরিবারের সদস্যকে কাউন্সিলিং সহ প্রয়োজনীয় আর্থিক বা অন্যান্য সহায়তা প্রদানের জন্য প্রকল্প কর্মসূচি গ্রহণ, শিশুর বৃত্তিমূলক প্রশিক্ষণ, জীবিকা অর্জনের উপায় নির্ধারণ, মাতা পিতার সহিত পুনঃ একত্রীকরণের লক্ষ্যে কাউন্সিলিং সহ যথাযথ যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণ। দফা ক ও খ বর্ণিত বিষয়সমূহের বাস্তব অবস্থা ও তথ্যাদি সম্পর্কে নিশ্চিত হইবার জন্য বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে মনিটরিং এর ব্যবস্থা গ্রহণ। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রাসঙ্গিক অন্য যে কোনো পদক্ষেপ গ্রহণ প্রয়োজন নাই।
যেটা আমরা পরের ধারা পড়ে দেখি ৮৮ বিকল্প পরিচর্যার মেয়াদ ও অনুসরণ। কি হয়েছে ভাই, একটু বিরতি নেবেন? প্রায় শেষ পর্যায়ে। আচ্ছা নেন। ৮৮ ধারাটা পড়ে, বিকল্প পরিচর্যার মেয়াদ ও অনুসরণ, ফলো আপ। শিশুর সর্বোত্তম স্বার্থ সংরক্ষণে বিকল্প পরিচর্যার মেয়াদ স্বল্প ও দীর্ঘমেয়াদী হইতে পারবে। প্রবেশন কর্মকর্তা মানে বিকল্প পরিচর্যার মেয়াদ কত হবে, এটা স্বল্প হইতে পারে, দীর্ঘ হইতে পারে, এক্সাক্ট কতদিন এটা বলে নাই। প্রবেশন কর্মকর্তা শিশু এবং তার পরিবারের অভিমত বিবেচনায় লইয়া গৃহীত বিকল্প পরিচর্যার নির্দিষ্ট বিরতিতে পুনর্বিবেচনা করিবেন। নির্দিষ্ট বিরতিতে পুনর্বিবেচনা অংশ হিসেবে প্রবেশন কর্মকর্তা শিশুর বিকল্প পরিচর্যার নিয়মিত পরিদর্শন করিবেন। ক্ষেত্রমতে জেলা উপজেলা শিশু কল্যাণ বোর্ড বা অধিদপ্তরকে অবহিত করিবেন। দরকার নাই, 89-তে আসেন, সুবিধা বঞ্চিত শিশু, এটা ইম্পর্টেন্ট। রিটেনের প্রশ্ন আসতে পারে যে সুবিধা বঞ্চিত শিশু কারা। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত শিশুগণ সুবিধা বঞ্চিত শিশু হিসেবে গণ্য হবে। কে কে? যে শিশুর মাতা পিতার যে কোনো একজন উভয় মৃত্যুবরণ করিয়াছে, যে কোনো একজন বা উভয় মৃত্যুবরণ করলে তাকে বলবে হবে সুবিধা বঞ্চিত শিশু। আইনানুগ বা বৈধ অভিভাবকহীন শিশু, যে শিশুর কেউ নাই। নির্দিষ্ট কোনো গৃহ আবাসস্থলহীন বা জীবন ধারণের জন্য দৃশ্যমান অবলম্বনহীন কোনো শিশু। তারপরে শিক্ষাবৃত্তি বা শিশুর মঙ্গলের পরিপন্থী কোনো কার্যে লিপ্ত শিশু। ভিক্ষাবৃত্তি যদি কেউ করে বা এমন কাজ করছে যেটা শিশুর জন্য মঙ্গলজনক নয়, ধরেন একজন শিশু নেশা করে, একজন শিশু ভিক্ষা করে, তাহলে সেও সুবিধা বঞ্চিত শিশু। একজন শিশু যখন গুল নেয়, গুল চিনেন তো, মুখে নেয়, আচ্ছা, দাঁড়াতে নিয়ে কারাভোগরত মাতা পিতার উপর নির্ভরশীল বা কারাভোগরত মাতার সহিত কারাগারে অবস্থানরত শিশু। মানে যে শিশু তার মাতার সাথে কারাগারে থাকে। এই তো আমাদের কিছুদিন আগে একটা ঘটনা কোথায় যেন পড়ছিলাম যে মায়ের সাথে সাথে ওই শিশু ছোট, হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে যে কুকুর নাকি যেন মেরে করছে। যৌন নির্যাতন বা হয়রানির শিকার শিশু, যৌনবৃত্তি, সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী কাজে নিয়োজিত কোনো ব্যক্তি, অপরাধীর বাসস্থান, কর্মস্থলে অবস্থানকারী, গমনাগমনকারী শিশু, যে কোনো ধরনের প্রতিবন্ধী শিশু। প্রতিবন্ধী শিশু হলেই সে কি শিশু? সুবিধা বঞ্চিত শিশু। তারপরে দেখেন, মাদক বা অন্য কোনো কারণে অস্বাভাবিক আচরণগত সমস্যাযুক্ত শিশু, অসৎ সঙ্গে পতিত বা নৈতিক অবক্ষয়ের সম্মুখীন হইতে পারে অথবা অপরাধ জগতে প্রবেশের ঝুঁকির সম্মুখীন শিশু, বস্তিতে বসবাসকারী শিশু। তাহলে বস্তিতে যত শিশু আছে সবই সুবিধা বঞ্চিত। রাস্তাঘাটে বসবাসকারী গৃহহীন শিশু, হিজড়া শিশু। বেদে বা হরিজন শিশু, এইচআইভি এইডস আক্রান্ত, ইনফেক্টেড ক্ষতিগ্রস্ত এফেক্টেড শিশু অথবা শিশু আদালত বা বোর্ড কর্তৃক বিবেচিত কোনো শিশু যার বিশেষ সুরক্ষা বা যত্ন পরিচর্যা উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন। সরকার সুবিধা বঞ্চিত শিশুর বিশেষ সুরক্ষা, যত্ন পরিচর্যা উন্নয়ন নিশ্চিত করিবার লক্ষ্যে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিতে পারিবে। তাহলে সুবিধা বঞ্চিত শিশু কারা? এখান থেকে একটা প্রিলিতে প্রশ্ন আসতে পারে যে নিম্নের কে সুবিধা বঞ্চিত শিশু হিসেবে বিবেচিত হবে বা নিম্নের কে সুবিধা বঞ্চিত শিশু হিসেবে বিবেচিত হবে না। 90 ধারাটা দেখেন, ব্যক্তি বা সংস্থা কর্তৃক শিশুকে প্রেরণ ইত্যাদি। কোন ব্যক্তি বা সংস্থা সুবিধাবঞ্চিত শিশু, আইনের সংস্পর্শে আসা শিশু বা আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে বা ক্ষেত্রমতে এতৎ সংক্রান্ত কোন সংবাদ প্রাপ্ত হইলে উক্ত ব্যক্তি বা সংস্থা সংশ্লিষ্ট শিশুকে উক্ত সংবাদ কি করবে দেখেন, নিকটস্থ থানায় প্রবেশন কর্মকর্তা বা সমাজকর্মীর নিকট প্রেরণ করবেন। বুঝেন নাই বোধহয়? মানে সুবিধা বঞ্চিত শিশু, আইনের সংস্পর্শে আসা শিশু বা আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে এই এই তথ্য যদি সে পায়, আমরা কাকে জানাবো? ব্যক্তি বা সংস্থা, এটা আমরা কাকে জানাবো? নিকটস্থ থানায় জানাবো, প্রবেশন কর্মকর্তা বা সমাজকর্মীর নিকট প্রেরণ করিবেন অথবা অধিদপ্তর উহার নিকটস্থ কার্যালয়ে প্রেরণ করিবেন। প্রবেশন কর্মকর্তা বা সমাজসেবা কর্মী সুবিধাবঞ্চিত শিশু, আইনের সংস্পর্শে আসা শিশু বা আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে
ক্ষেত্রমত বা এতৎ সংক্রান্ত কোন সংবাদ প্রাপ্ত হইলে উক্তরূপ প্রাপ্তি সংক্রান্ত তথ্য বিধি দ্বারা নির্ধারিত ফর্মে লিপিবদ্ধ করিবেন এবং আইনের সংস্পর্শে আসা শিশু ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে বা ক্ষেত্রমতে উহার সংবাদ সংশ্লিষ্ট থানার শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার নিকট প্রেরণ করিবেন এবং সুবিধাবঞ্চিত শিশুকে বা ক্ষেত্রমতে উহার সংবাদ প্রাপ্তি বা উহার নিকটস্থ কার্যালয়ে প্রেরণ করিবেন। আচ্ছা, এত দরকার নাই, এগুলা হিজিবিজি, এ জায়গা থেকে প্রিলিতে আসবে না, সমস্যা নাই। আপনি জাস্ট মনে রাখেন সুবিধাবঞ্চিত শিশু কি। 91ও দরকার নাই, শিশুর যা চাই প্রয়োজন নাই। শিশু বোর্ডে তথ্য উপস্থাপন, 11 অধ্যায়ে আসেন। বিধি প্রণয়নের ক্ষমতা, সরকার এই উদ্দেশ্যে বিধি প্রণয়ন করতে পারবে, যদিও আজ পর্যন্ত বিধি প্রণয়ন কি করে নাই। আর অস্পষ্টতা দূরীকরণ, এটা একটু দেখি 97 ধারাটা। এই আইনের কোন বিধান কার্যকর করিবার ক্ষেত্রে কোন অস্পষ্টতা দেখা দিলে সরকার বা সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা এই আইনের বিধানাবলীর সহিত সঙ্গতিপূর্ণ হওয়া সাপেক্ষে উক্তরূপ অস্পষ্টতা দূর করিতে পারিবে। সরল বিশ্বাসে কৃত কাজকর্ম, এটা একটু দেখেন। সরল বিশ্বাসে কৃত কাজকর্ম, এই আইন বা তদধীন প্রণীত বিধির অধীন সরল বিশ্বাসে করা হইয়াছে বা করিবার উদ্দেশ্য ছিল বলে বিবেচিত কোনো কাজের জন্য কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে তিনি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা বা অন্য প্রকার আইনগত কার্যধারা রুজু করিতে পারিবেন না। মানে সরল বিশ্বাসে কাজ করলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাবে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তাহলে অনেক আইনে আছে যে সরল বিশ্বাসে যদি কোনো অ্যাকশন নেয় সেটার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। আমরা যখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন পড়বো, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা বিধান আছে, একটা ধারা আছে যে সরল বিশ্বাসে যদি কোথাও তল্লাশি টল্লাশি করে কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে ওই ওই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা করা যাবে না। ইংরেজিতে অনুদিত পাঠ প্রকাশ, এই আইন কার্যকর হইবার পর সরকার প্রয়োজন বোধে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই আইনের ইংরেজিতে একটি নির্ভরযোগ্য পাঠ, অথেন্টিক ইংলিশ টেক্সট প্রকাশ করিতে পারবে। এই আইনের বাংলা বা ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে। তাহলে এই জায়গায় যদি কোনো বিরোধ দেখা দেয় প্রাধান্য পাবে কি বাংলাদেশ সংবিধানের ক্ষেত্রেও তাই। রহিতকরণ ও হেফাজত, এই আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে চিলড্রেন অ্যাক্ট 1974 অতঃপর উক্ত এক বলে বিবেচিত হইবে। উপধারা 1 অধীন রহিত হওয়া সত্ত্বেও উক্ত অ্যাক্টের অধীন কৃত কাজকর্ম, মানে ওই আইনের যত কাজকর্ম আছে সব কি হবে, রহিত হয়ে যাবে। এতটুকু মনে রাখলেই হবে। এই ছিল আমাদের শিশু আইন। শিশু আইনের উপরে আপনাদের একটা এমসিকিউ পরীক্ষা হবে 50 মার্কের, আগামী বৃহস্পতিবার। বৃহস্পতিবার তো বন্ধ, তাহলে নেক্সট যেদিন পড়া আছে আগামী রোববারে এই শিশু আইনের উপর 50 মার্কের পরীক্ষা, ক্লাস টেস্ট, এটা পড়ে আসবেন, ঠিক আছে? এবং নেক্সট দিন আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন শুরু করবো ইনশাল্লাহ। আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং শিশু আইন হয়ে গেল, এটা পড়ে ফেলবেন। হ্যাঁ, পরীক্ষা শিশু আইনের 50 মার্কের আগামী রোববার পড়বেন। আর আগামী রোববার আমরা ইনশাল্লাহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন শুরু করব। তো ঠিক আছে, ভালো থাকেন অনলাইনে যারা আছেন, আজকে এ পর্যন্তই। আর আল্লাহ হাফেজ।